আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যদিও শরীরে জ্বর, ব্যথা এবং সর্দি নিয়ে চলছে, যদিও আমরা এর আগে যে ক্লাসটা ছিল সেটা পোস্টপোন করেছিলাম, সমস্যা থাকা সত্ত্বেও আমরা আজকে লাইভ ক্লাসে চলে আসছি। ঠিক আছে, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। ঠিক আছে, ভয়েস কিংবা ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। ঠিক আছে, আজকে আমরা কথা বলছি 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স সহকারী শিক্ষক জীব বিজ্ঞান সিলেবাসের 3য় অধ্যায় অণুজীব অর্থাৎ মাইক্রো অর্গানিজমের প্রথম ক্লাস, এবং এটা সম্মিলিত হবে এই সিলেবাসের 8ম ক্লাস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হারুন রশিদ উজ্জ্বল, প্রভাষক, আদর্শ কলেজ দিনাজপুর। ওকে, তাহলে আমরা ফার্স্টলি যেটা দেখার চেষ্টা করি, ফার্স্টলি যে আমাদের এই অধ্যায়ে কি কি জানতে হবে বা কি কি পড়তে হবে এটা আমরা জানার চেষ্টা করি। ওকে, এই অধ্যায়ে কি কি জানার মতো আছে, সিলেবাসে কি কি আছে, আমরা একটু এটা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজম অর্থ হচ্ছে অণুজীব। মাইক্রো অর্গানিজম অর্থ কি? অর্থ হচ্ছে অণুজীব। এখন মাইক্রো অর্গানিজমের মধ্যে কি কি আছে? ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, টাইপস মানে প্রকারভেদ, স্ট্রাকচার অর্থাৎ গঠন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি, ট্রান্সমিশন অর্থাৎ স্থানান্তর, এন্ড ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। কার? ভাইরাসের। কি কি আছে এখানে? ভাইরাসের বৈশিষ্ট্য, প্রকারভেদ, গঠন, সংখ্যা বৃদ্ধি, স্থানান্তর এবং গুরুত্ব সম্পর্কে ভাইরাসের আলোচনা এই জায়গায় আছে। এর পাশাপাশি হিউম্যান ভাইরাল ডিজিজ, মানব ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গু আছে এখানে, কোভিড-19 আছে এখানে, এবং এইচআইভি আছে এখানে। মানুষের ভাইরাসজনিত রোগের মধ্যে এখানে কি আছে? ডেঙ্গু ভাইরাস, কোভিড-19 ভাইরাস এবং এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এখানে আছে। এবং প্লান্ট ভাইরাসের মধ্যে এখানে আছে পাপায়া রিং স্পট ভাইরাস, যেটাকে আমরা বলি পিআরএসভি। পাপিয়া পাপিয়া পেঁপে যে রোগটা আছে, পেঁপে যে হচ্ছে ফলটা আছে, এই ফলের একটা কি গাছের একটা রোগ আছে, পিআরএসভি, পাপায়া রিং স্পট ভাইরাস। আর হচ্ছে মোজাইক ডিজিজ, মোজাইক রোগ, যেমন টিএমভির মোজাইকটা এখানে আছে। তাহলে উদ্ভিদের মধ্যে আমাদের জানতে হবে এখানে যে বৈশিষ্ট্য, প্রকারভেদ, গঠন, সংখ্যা বৃদ্ধি, স্থানান্তর, গুরুত্ব। এর পাশাপাশি ডেঙ্গু, কোভিড-19, এইচআইভি হচ্ছে মানুষের জড়িত রোগ, এবং পাপায়া রিং স্পট ভাইরাসের পাশাপাশি মোজাইক ভাইরাস। তারপর দেখি, তারপর কার কার আছে যে ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচার, রিপ্রোডাকশন এন্ড ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কি কি আছে? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, গঠন, প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস, রিপ্রোডাকশন অর্থাৎ জনন, ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব আছে। এর পাশাপাশি হিউম্যানস ব্যাকটেরিয়াল ডিজিজ, এর মধ্যে আছে টাইফয়েড এন্ড কলেরা। কি কি আছে? টাইফয়েড এবং কলেরা আছে কিসের মধ্যে? যে মানুষের ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে। এর পাশাপাশি প্লান্টস ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে আছে ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস, ধানের যে ব্লাইট রোগ, ঠিক আছে, ধানের ব্লাইট যেটা আছে, এবং পটেটো সপ রড ডিজিজ, পটেটোর কাণ্ডের যে ডিজিজটা আছে সেটা এখানে আছে। ওকে, তাহলে একটু আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন সিলেবাস বুঝতে পারছেন কিনা। আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের জানতে হবে বৈশিষ্ট্য, গঠন, প্রকারভেদ, ঠিক আছে, স্থানান্তর এবং গুরুত্ব, ভাইরাসের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও। এর পাশাপাশি ভাইরাসের উদ্ভিদ ঘটিত কিছু রোগ আমাদের জানতে হবে, এবং ভাইরাসের মানব ঘটিত রোগ জানতে হবে, মানুষের রোগ জানতে হবে, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ব্যাকটেরিয়া ঘটিত মানব রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত উদ্ভিদ রোগ সম্পর্কেও আমাদের জানতে হবে। ঠিক আছে স্যার, নাক দিয়ে কথা তাহলে তো অনেক অসুস্থ। হ্যাঁ, তুলনামূলক একটু ভালোই অসুস্থ বলা যায়। ঠিক আছে, এখন বলেন কোনো সমস্যা আছে কিনা, সিলেবাস বুঝতে পারছেন কিনা, আমরা তারপর সেই দিকে আলোচনায় যাব। বলেন সিলেবাস বুঝতে পারছেন কিনা।
জি, সিলেবাস বুঝতে পারছেন। ওকে, তাহলে ক্লাসটা একটা মোস্ট ইন্টারেস্টিং ক্লাস হবে এটা। আমরা যেটা বলেছিলাম আমাদের স্টুডেন্টদেরকে মেসেজ করে আমাদের মেসেঞ্জার গ্রুপে, যে এই অণুজীব অধ্যায় থেকে 49তম বিশেষ বিসিএস এ মোট 9টি প্রশ্ন হয়েছিল। ঠিক আছে, আমরাও টপিক ভিত্তিক যে বিসিএস প্রশ্নগুলো আছে আমরাও এখানে সংযুক্ত করেছি, এবং আমরা এমন ভাবে উপস্থাপন করব যেন আপনারা এই বিশেষ প্রশ্নগুলো নিজেরাই আনসার করতে পারেন। ওকে, তাহলে আমরা একটু চলে যাই, দেখি যে আমাদের একটু কোশ্চেনে দেখার চেষ্টা করি। আচ্ছা, একটু যদি আমরা কোশ্চেন দেখার চেষ্টা করি, যদি আমরা এখানে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 45 বিসিএস এই প্রশ্নটা এসেছিল, 37 বিসিএস এই প্রশ্নটা এসেছিল, এবং পরবর্তীতে আমরা বিসিএস এর প্রশ্ন পাবো কোনটি ব্যাচের ক্ষেত্রে সত্য নয়, অণুজীব বিজ্ঞানের জনককে, এই সংক্রান্ত আরো বেশ কিছু কোশ্চেন আছে। আমরা এখনো এগুলো অ্যান্সার করছি না, আমরা আগে আপনাদেরকে আলোচনা করি, তারপর দেখেন যে আপনারা নিজেরা আনসার করতে পারেন কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আলোচনা শুরু হচ্ছে কোথায়? যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে কি মাইক্রো অর্গানিজম, অধ্যায়ের নাম কি মাইক্রো অর্গানিজম। মাইক্রো, আচ্ছা, মাইক্রো, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র মানে কি অতি ক্ষুদ্র। অর্গানিজম, অর্গানিজম মানে হচ্ছে কি জীব, অর্গানিজম মানে জীব। তাহলে মাইক্রো অর্গানিজম অর্থ আমরা কি বুঝলাম? যে ক্ষুদ্র জীব, নাকি যেটাকে বলা যায় অণুজীব। তাহলে যদি আমরা এর সংজ্ঞা পড়তে যাই, সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে যে সকল জীব অতি ক্ষুদ্রকায়, যাদেরকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, আমরা তাদেরকে অণুজীব বলি। কি বলতেছি? যে সকল জীব অতি ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে অণুজীব বলে। ক্লিয়ার? অণুজীবকে আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক অ্যান্টনি ভন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি বৃষ্টির পানিকে পর্যবেক্ষণ করে অণুজীব আবিষ্কার করেন। কি করেছিলেন? তিনি বৃষ্টির পানিকে পর্যবেক্ষণ করে তিনি অণুজীব আবিষ্কার করেন। এখন অণুজীব কারা? অণুজীব গুলা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। অণুজীব হচ্ছে মাইকোপ্লাজমা, অণুজীব হচ্ছে রিকেটশিয়া। ঠিক আছে, এর পাশাপাশি অণুজীব হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, অ্যাক্টিনোমাইসিটিস। এর পাশাপাশি অণুজীব হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া হলো অণুজীব। এর পাশাপাশি কিছু কিছু সেখানে ছত্রাক আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না, কিছু কিছু ছত্রাক, যেমন ইস্ট, ইস্ট হচ্ছে আদিকোষীর ক্ষেত্রে, তাটা বাদ দেই। কিছু কিছু ছত্রাক আছে যারা হচ্ছে আণুবীক্ষণিক, যাদেরকে খালি চোখে দেখা যায় না, তারাও অণুজীব হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে শৈবালও আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে কি লাগে? অণুবীক্ষণ যন্ত্র লাগে, তারা হচ্ছে অণুজীব। তাহলে অণুজীবের সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি, যে সকল জীব খালি চোখে দেখা যায় না তারাই অণুজীব। যে সকল জীবকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অণুজীব। যেমন শৈবাল আছে, কিছু কিছু শৈবাল যেমন মাইক্রোসিস্টিস, ঠিক আছে, এদেরকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে কি লাগবে? অণুবীক্ষণ যন্ত্র লাগবে। তাহলে যে সকল অণুজীবকে দেখতে যে সকল জীবকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হবে তারাই অণুজীব। ছত্রাকও আছে, কিছু কিছু ছত্রাক খালি চোখে দেখা যায় না, তারাও অণুজীব। এর পাশাপাশি কি আছে? ব্যাকটেরিয়া আছে, মাইকোপ্লাজমা আছে, রিকেটশিয়া আছে, অ্যাক্টিনোমাইসিটিস আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে। এর পাশাপাশি আমরা বলতে পারি যে ফাইটোপ্লাঙ্কটনও আছে। কি আছে? ফাইটোপ্লাঙ্কটন। ঠিক আছে, এরাও কিন্তু হচ্ছে অণুজীবের মধ্যে পড়তেছে। তাহলে অণুজীবের সংজ্ঞা, আবিষ্কার এবং উদাহরণ সম্পর্কে কি আপনারা বুঝতে পেরেছেন? অণুজীবের সংজ্ঞা, আবিষ্কার এবং উদাহরণ সম্পর্কে আপনারা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, অণুজীবের সংজ্ঞা, আবিষ্কার, উদাহরণ, এটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব হচ্ছে বিস্তার। অণুজীবের বিস্তারকে বলা হচ্ছে ট্রান্সমিশন। কি বলা হয়? অণুজীবের বিস্তারকে ট্রান্সমিশন বলা হয়ে থাকে। অণুজীবের বিস্তারে কি বলা হচ্ছে? ট্রান্সমিশন, ট্রান্সমিশন।
কিরকম? আমাদের দেহের কোনো একটা কোষ কি হয়েছে, সে অণুজীব দ্বারা আক্রান্ত হয়েছে। এই অণুজীবের কাজ হলো সে আমাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করার পর সে কিছু সময় সুপ্ত অবস্থায় থাকতে পারে। পরবর্তী সময়ে সে কি করবে, সে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেহের কিন্তু সে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে। এই যে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া, আমরা এটাকে বলতেছি ট্রান্সমিশন। তাহলে অণুজীবের বিস্তারে কি বলা হচ্ছে? অণুজীবের বিস্তারকে বলা হচ্ছে ট্রান্সমিশন। কোনো সমস্যা আছে একটু বলেন। তাহলে কি বলা হচ্ছে? অণুজীবের বিস্তারকে বলা হচ্ছে কি? ট্রান্সমিশন। ওকে, আচ্ছা, ট্রান্সমিশন পর্যন্ত যদি আলোচনা চলে যায়, তাহলে আমরা এখন আসতে পারি কি? অণুজীব বিদ্যা। কোথায় আসতে পারি? আমরা এখন আসতে পারি হচ্ছে অণুজীব বিদ্যা। অণুজীব বিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অণুজীব বিদ্যা। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অণুজীব বিদ্যা। ঠিক আছে, ইংরেজি নাম হচ্ছে মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান। মাইক্রোবায়োলজি বা হচ্ছে অণুজীব বিজ্ঞান। তাহলে আমরা কি বলতে পারি? জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে মাইক্রোবায়োলজি কিংবা অণুজীব বিদ্যা বা অণুজীব বিজ্ঞান বলা হয়ে থাকে। এখন এই অণুজীব বিজ্ঞানের জনককে, এই অণুজীব বিজ্ঞানের জনক হলো বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। এই অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক এবং আধুনিক জনক হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুরকে বলা হচ্ছে আধুনিক জনক। বুঝা গেছে? তাহলে অণুজীব বিজ্ঞানের জনক অ্যান্টনি ভন লিউয়েনহুক এবং আধুনিক জনক হচ্ছে কে? লুই পাস্তুর। সাকিব, বুঝা গেছে? কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। যে এই যে অণুজীব বিদ্যা নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে কোনো প্রকার সমস্যা আছে কিনা আমরা একটু জানতে চাচ্ছি আর কি। অণুজীব অণুজীব বিদ্যা কোনো সমস্যা আছে কিনা আমরা একটু জানতে চাই। ঠিক আছে, তাহলে অণুজীব বিদ্যা কি? জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমরা তাকে বলি অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি কিংবা অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞানের জনক অ্যান্টনি ভন লিউয়েনহুক। অণুজীব বিজ্ঞানের আধুনিক জনক বিজ্ঞানী লুই পাস্তুর। কি নাম তার? লুই পাস্তুর। কোনো সমস্যা আছে কিনা? যেটা চাইবে সেটা দিতে হবে, হ্যাঁ। মুজাহিদ হাসান যেইটা চাইবে, যদি বলা হয় অণুজীব বিদ্যার জনককে অ্যান্টনি ভন লিউয়েনহুক, যদি বলা হয়ে থাকে অণুজীব বিদ্যার আধুনিক জনককে, তখন হচ্ছে বিজ্ঞানী লুই পাস্তুর। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সিলেবাসে যে ভিত্তিক আলোচনা আছে, যে সম্পর্কে আলোচনা আছে, আমরা এখন একটু সেই সম্পর্কে, অর্থাৎ ভাইরাস সম্পর্কে আলোচনা যেহেতু আছে সিলেবাসের মধ্যে, আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। ওকে, বলেন তো ভাইরাস শব্দের অর্থ কি? একটু বলেন তো সবাই। আচ্ছা, এখানে ওয়েবসাইটে করবা। এই যে আবৃত্তি বিজি আছে না, এখানে এখানে আছে না, এখান থেকে দিবা হচ্ছে 15টা। ঠিক আছে, আর এই যে এই জায়গা থেকে হচ্ছে কয়টা? 10টা। কালকে কিন্তু পরীক্ষা। কোশ্চেনের নাম হবে জাবিরতবীজী উদ্ভিদ। কোশ্চেনের নাম আগে ইয়াতে করো, ভ্যাকেন্সি করো, এটাকে ইয়াতে রাখো, ওটা নিয়ে যাও, সমস্যা নেই। ওকে, অনেকের
অনেকেরই অ্যান্সার পেয়েছি, আপনারা অনেকজনে অ্যান্সার দিয়েছেন। ওকে, অ্যাকচুয়ালি আমি একটু কাজ বুঝে দিচ্ছিলাম আমাদের অ্যাডমিনকে। ভাইরাস, ঠিক আছে, এই ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। আচ্ছা, বিজ্ঞানী মার্টিনাস বিজারিং তিনি এই ভাইরাস শব্দের নামকরণ করেন। তাহলে যদি আমরা বলি নামকরণ কে করছে? নামকরণ, ভাইরাসের নামকরণ করছে কে? বিজ্ঞানী মার্টিনাস বিজারিং ভাইরাস নামকরণ করেন। ভাইরাস একটা ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে বিষ। তাহলে ভাইরাস কাকে বলে দেখেন। ভাইরাস, আচ্ছা যদি ভাইরাসের সংজ্ঞাটা বুঝতে পারেন, ভাইরাস সংক্রান্ত অনেক বিষয় আপনার কাছে খুবই ইজি লাগবে। সংজ্ঞাটা বুঝতে না পারলে কিন্তু ইজি লাগবে না। সংজ্ঞাটা যেভাবে বলতেছি একটু সেভাবে বোঝার চেষ্টা করেন। ভাইরাস হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড, লিখে দিচ্ছি দেখেন, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। তাহলে কি রেখেছি দেখেন, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস কি কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এবং প্রোটিন দিয়ে গঠিত। রোগ সৃষ্টিকারী, এর কাজ কি? এর কাজ রোগ সৃষ্টি করবে। অতি আণুবীক্ষণিক মানে যে কোনো অণুবীক্ষণ যন্ত্র দেখা যায়ই না, পাশাপাশি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের কিন্তু প্রয়োজন হয়। সত্তাকে বলা হচ্ছে ভাইরাস, যেন জীব বলা হয়নি। হ্যাঁ, আমরা যখন অণুজীবের যখন উদাহরণ দেখতে যাই, আমরা কিন্তু উদাহরণে ভাইরাসের কথাটা উল্লেখ করি নাই, বিকজ ভাইরাস জ্বর নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস হলো ভাইরাসই। ওকে, তাহলে কি বলতেছি যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে ভাইরাস বলে। বুঝা গেছে? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝতেছি? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বুঝি একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। আর ভাইরাসের ক্ষেত্রে যে কোনো একটা থাকে, হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। বুঝা গেছে? কি থাকে ভাইরাসের ক্ষেত্রে? হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। তাহলে সংজ্ঞাটা বলতেছি কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে ভাইরাস বলা হচ্ছে। ওকে, এখন এই যে ভাইরাস নামকরণ কে করছে সেটা তো আমরা দেখছি, বিজ্ঞানী মার্টিনাস বিজারিং ভাইরাস নামকরণ করেছে। আমরা আবিষ্কার ইতিহাসে পরে যাচ্ছি, তার আগে একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, জীববিজ্ঞানের যে শাখায় বা অণুজীব বিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভাইরোলজি। কি বলা হচ্ছে? ভাইরোলজি। অণুজীব বিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তার নাম ভাইরোলজি। বিজ্ঞানী স্ট্যানলি তিনি হলেন ভাইরোলজির জনক। বিজ্ঞানী স্ট্যানলি তিনি কিসের জনক? তিনি হচ্ছেন ভাইরোলজির জনক। ওকে, শারমিন শাম্মী এবং মুজাহিদ হাসান, তোমরা একটু কামড়াকামড়ি না করলে খুশি হব আর কি। হ্যাঁ, তোমরা ক্লাস দেখতে আসছো, ক্লাস দেখো। ঠিক আছে, আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তবে তারা আমাদের লাইভ ক্লাসে রেগুলার আর কি। হ্যাঁ, শারমিন শামী, মুজাহিদ হাসান, ক্লাস দেখতে থাকো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে কি বললাম যে ভাইরাস যেটা হচ্ছে যে অণুজীব বিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমরা তাকে বলি হচ্ছে ভাইরোলজি, এবং এই ভাইরোলজির জনককে বিজ্ঞানী স্ট্যানলি। আমরা এই পর্যন্ত যেটা আলোচনা আছে দেখার চেষ্টা করো, আমরা নেক্সট সামনের দিকে আগানোর চেষ্টা করি। ওকে, এখন আমরা দেখার চেষ্টা করি ভাইরাসের আবিষ্কারের ইতিহাস। ঠিক আছে, যদি আমরা নাম দেখি বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, তিনি কি করেছিলেন? তিনি হচ্ছেন সর্বপ্রথম ভাইরাস ঘটিত প্রাণী রোগের কথা, মানে গো বসন্ত আছে না, গো বসন্ত, যদি বলা হয় ভাইরাস ঘটিত প্রাণী রোগের কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী মায়ার কি করেছেন? তিনি ভাইরাস ঘটিত মোজাইক রোগের কথা উল্লেখ করেছেন। কিসের কথা? মোজাইক রোগের কথা উল্লেখ করেছেন। বিজ্ঞানী আইভানো ভস্কি, রাশিয়ান বিজ্ঞানী আইভানো ভস্কি, তিনি কি করেছেন? তিনি ভাইরাসকে আবিষ্কার করেন। তিনি কি করেন? ভাইরাসকে
আবিষ্কার করেন। এনার একটা অবশ্য অবদান আছে, সেই অবদানটা হলো তিনি প্রমাণ করে দেখাইছেন যে তামাক গাছের যে মোজাইক রোগটা আছে, এই মোজাইক রোগটা যে তামাক গাছে হয়, তার পাতার রসটাকে যদি অন্য একটা গাছে প্রবেশ করানো হয়, সেই গাছটাও কিন্তু মোজাইক রোগে আক্রান্ত হবে। এটা কিন্তু তার একটা অবদান। বুঝা গেছে? এই যে বিজ্ঞানী আইভানোভস্কি, তিনি কি করেছেন, তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে একটা ভাইরাসের থেকে আরেকটা ভাইরাস কিভাবে স্থানান্তরিত হয়ে থাকে। তিনি কি করেছেন, তামাকের যে মোজাইক রোগটা আছে কিংবা টিএমভি যে রোগটা আছে, এই রোগ আক্রান্ত একটা পাতাকে তিনি নির্যাস তৈরি করে, রস তৈরি করে যদি অন্য একটা তামাকের কি সুস্থ গাছে প্রবেশ করানো হয়, তাহলে সেই সুস্থ গাছটা কি হবে, মোজাইক রোগে আক্রান্ত হবে। তার এই অবদানের জন্য তাকে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। বিজ্ঞানী স্ট্যানলি যে কাজটা করেছে, তিনি ভাইরাসকে কেলাসিত করেন বা সেন্ট্রিফিউজ করেন। কি করেন? ভাইরাসকে কেলাসিত করেন। ঠিক আছে। এর পাশাপাশি আছে বিজ্ঞানী বাউডেন এবং পিরি। বিজ্ঞানী বাউডেন এবং পিরি পিরি, তিনি কি করছেন, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেছেন। কি করেছেন? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। ঠিক আছে। তারপর আছে বিজ্ঞানী শেফারম্যান, তিনি কি করেছেন, তিনি সায়ানোফাজ আবিষ্কার করেন। সায়ানোফাজ কি করেন, তিনি সায়ানোফাজ আবিষ্কার করেন। শেফারম্যান গেল। বিজ্ঞানী হচ্ছে ওয়াল্টার রিড, তিনি কি করেন, যে পিচ জ্বরের ভাইরাস আবিষ্কার করেন। পিচ জ্বর ভাইরাস আবিষ্কার করেন, ভাইরাস। ঠিক আছে, পিচ জ্বর ভাইরাস। তারপর হচ্ছে বিজ্ঞানী গেলো, তিনি কি করেন, যে HIV ভাইরাস আবিষ্কার করেন। ঠিক আছে। তারপর হচ্ছে বিজ্ঞানী হার্ভে জে অল্টার, তিনি যে কাজটা করেছিলেন, তিনি হচ্ছে নিরাপঘাতক বা তুষের আগুন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। কি করেন? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। এই যে ভাইরাসটা আছে না, তিনি আবিষ্কার করেন হেপাটাইটিস সি, যাকে বলা হয় নীরব ঘাতক। কি বলা হয়? নীরব ঘাতক, বা বলা হয়ে থাকে তুষের আগুন। ঠিক আছে, তুষের আগুন বলা হয়ে থাকে। যেসব কথাগুলো এখানে বলা হয়েছে, এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটু কষ্ট করে যদি স্ক্রিনশট নিতে পারেন, বেটার হবে। ঠিক আছে। বিজ্ঞানী এডওয়ার্ড চেনার বলতেছি, যে যে কথাগুলো এখানে লেখা হলো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সহজ হবে আর কি। হ্যাঁ, আপনাদের জন্য সহজ হবে। আসেন, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার তিনি কি করছেন, সর্বপ্রথম ভাইরাস ঘটিত প্রাণী রোগের কথা উল্লেখ করেন, সেটা হচ্ছে গো বসন্তের ভাইরাস। বিজ্ঞানী অ্যাডলফ মায়ার, তিনি সর্বপ্রথম ভাইরাস ঘটিত উদ্ভিদ রোগ হিসাবে মোজাইক রোগের বর্ণনা দেন। বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি, তিনি ভাইরাসকে আবিষ্কার করেন, তিনি রাশিয়ান বিজ্ঞানী। বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসকে ক্লাসিত করেন। বিজ্ঞানী বাউডেন এবং পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। বিজ্ঞানী শেফারম্যান, তিনি সায়ানোফাজ আবিষ্কার করেন। বিজ্ঞানী ওয়াল্টার রিড, তিনি মানব দেহের পিচ জ্বরের ভাইরাস আবিষ্কার করেন। বিজ্ঞানী গ্যালো, তিনি হচ্ছেন যে মরণঘাতী ভাইরাস HIV আবিষ্কার করেন। বিজ্ঞানী হার্ভে জে অল্টার, তিনি আবিষ্কার করেন হেপাটাইটিস সি 1989 সালে, যাকে বলা হয় নিরাপঘাতক কিংবা তুষের আগুন। এটা আবিষ্কার করার কারণে তিনি 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যাকচুয়ালি অনেকদিন পর। ঠিক আছে, যদি আপনাদের প্রয়োজন হতে পারে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ঠিক আছে। এতগুলো নাম কিভাবে মনে রাখবো স্যার? আমি তো মাঝে মাঝে নিজের নামটা ভুলে যাই। আচ্ছা, নিজের নামটা ভুলে যান, কোনো সমস্যা নাই, এই যে নামগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, আরো অনেকগুলো নাম আছে এখানে, গুরুত্বপূর্ণ যে অবদানগুলো আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, কেউ একজন কমেন্ট করেন দেখি যে আপনারা স্ক্রিনশট নিয়েছেন কিনা, অ্যাকচুয়ালি কমেন্ট করেন। আকৃতি, ঠিক আছে, ভাইরাস বিভিন্ন আকার আকৃতি হতে পারে। ভাইরাস গোলাকার হতে পারে, ব্যঙ্গাসী আকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, সর্পিলাকার হতে পারে। ঠিক আছে, তারকাকারও হতে পারে। ভাইরাসের আসলে আকার আকৃতির শেষ নাই। ঠিক আছে, এখন এখান থেকে যেটা জানতে হবে, সবচেয়ে বড় ভাইরাস এবং ছোট ভাইরাস। এটা হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, গবাদি পশুর। ঠিক আছে, এটা কি সবচেয়ে
ছোট। এখন যদি বলা হয় সবচেয়ে বড় ভাইরাস কোনটা, সেটা হচ্ছে গোল আলুর মোজাইক ভাইরাস। গোল আলুর মোজাইক ভাইরাস হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস, এটা হচ্ছে বড়। ঠিক আছে, এর পাশাপাশি গো বসন্তের ভাইরাস, গো বসন্তের ভাইরাস এটাও বড় ভাইরাস। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে যেটা ঘটনা হচ্ছে, স্ক্রিনশট ডান। কেউ তো কমেন্ট করো না, স্ক্রিনশট কমেন্ট করা যায় না, স্ক্রিনশট কমেন্টে। ওকে, আচ্ছা। যদি বলা হয়ে থাকে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা, এটা হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। যদি বলা হয়ে থাকে হচ্ছে বড় ভাইরাস কোনটা, গোল আলুর মোজাইক ভাইরাস। এর পাশাপাশি হচ্ছে গো বসন্তের ভাইরাস। ঠিক আছে, ভাইরাস যত বড়ই হোক তাকে খালি চোখে দেখা যাবে না, সে যত ছোটই হোক তাকেও খালি চোখে দেখা যাবে না। দেখতে হলে কি লাগবে? অনুবীক্ষণ যন্ত্র লাগবে। স্যার কোন বিজ্ঞানী বলেছেন ভাইরাস জীব না জ্বর না? সামনে যাচ্ছি, হ্যাঁ। আকলিমা লিমা আপু, আমি সামনে যাচ্ছি। সামনে গেলেই বুঝতে পারতেছেন যে কোন বিজ্ঞানী বলেছে ভাইরাস জ্বরও নয়, ভাইরাস জীবও নয়। ঠিক আছে, যদি ক্লাসটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, একটু কষ্ট করে ক্লাসটাকে একটু শেয়ার করে রেখে দিবেন। হ্যাঁ, আপনাদের ফেসবুক আইডিতে একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন যদি ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এখন যাব কোথায়? ভাইরাসের বৈশিষ্ট্য যাব। কোথায় যাব? ভাইরাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আচ্ছা, এখন ভাইরাসের জীব জগতে অবস্থান নিয়ে কিন্তু বিজ্ঞানীরা সন্দিহান। ঠিক আছে, ভাইরাসের জীব জগতে অবস্থান নিয়ে বিজ্ঞানীরা, হ্যাঁ কাফি ফোন কেটে দিচ্ছি, বলো। হ্যাঁ, আরে ওই যে তখন তুষার ফোন করছিল, তো আমি পরে ফোন ব্যাক করছিলাম, তার ফোনে ফোন যাচ্ছে না, তাই তোমাকে ফোন করছিলাম। আচ্ছা, ঢাকা যাচ্ছ না? হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি পড়বো এখন? আমরা পড়বো হচ্ছে এই মুহূর্তে ভাইরাসের বৈশিষ্ট্য এবং ভাইরাসের গঠন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা যা পড়তেছি একটু থাকেন, একটু ক্লাসটা করেন, তারপর কোনো তথ্য মিসিং আছে কিনা সেটা আমরা আমাদেরকে জানাবেন। যেখানে যে তথ্যটা প্রয়োজন সেখানে সেই তথ্যটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, বৈশিষ্ট্য। ভাইরাসের জীবজগতে অবস্থান নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এখনো সন্দিহান, বিকজ ভাইরাসকে জ্বর বলা হয় না, ভাইরাসকে জীব বলা হয় না, ভাইরাসকে বলা হয় সত্তা। তার মানে কি, যার জ্বর বৈশিষ্ট্যও আছে, যার জীবীয় বৈশিষ্ট্যও আছে। তাহলে আমরা প্রথমে কি চেষ্টা করি? আমরা হচ্ছে ভাইরাসের দেখার চেষ্টা করি জ্বর বৈশিষ্ট্য। ঠিক আছে, জ্বর বৈশিষ্ট্য। জ্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব, যে ভাইরাস হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে অকোষীয়। সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? ভাইরাস হলো অকোষীয়, তার মানে তার কোনো কোষ নাই। তাহলে যার কোষ নাই তার কি নিউক্লিয়াস আছে? তার তো নিউক্লিয়াস নাই। যার যার নিউক্লিয়াস, তার কি সাইটোপ্লাজম আছে? তার তো সাইটোপ্লাজমও নাই। ঠিক আছে, যার কোষ নাই তার তো কি নাই? তার হচ্ছে বিপাকীয় এনজাইমও তো নাই। কি নাই? বিপাকীয় এনজাইম যেটা আছে সেটাও তো এর নাই। ঠিক আছে, তারপর কি ভাইরাসকে কেলাসিত করা যায়? কি করা যায়? কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ভাইরাসকে ব্যাপন ঘটানো যায়, ভাইরাসকে তলানীকরণ ঘটানো যায়, তলানীকরণ ঘটানো যায়। নাম্বার 6, ভাইরাসকে হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয়। অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, এর প্রতি ভাইরাস সংবেদনশীল নয়। যদি হচ্ছে ভাইরাস জীব হইতো তাহলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার ফলে ভাইরাস কিন্তু কেল্লাফ হতে, মানে কি, মারা যাইতো। বুঝা গেছে? আচ্ছা, তারপর কি ভাইরাস জীবদেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না? জীবদেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না। তাহলে দেখেন এর যে বৈশিষ্ট্যগুলো আছে, ভাইরাস যেহেতু অকোষীয়, তাহলে যার কোষ নাই তার কি নিউক্লিয়াস আছে? তার তো নিউক্লিয়াস নাই। যার নিউক্লিয়াস নাই তার কি সাইটোপ্লাজম আছে? তার তো সাইটোপ্লাজমও নাই, তাই কিনা? এরপর কি ভাইরাসের বিপাকীয় এনজাইম নাই, ভাইরাসকে কেলাসিত করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, ভাইরাসে ব্যাপন ঘটানো যায়, ভাইরাসে তরলীকরণও ঘটানো যায়, এবং ভাইরাস কি অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয়। আমাদের দেহে যদি ভাইরাস ঘটিত কোনো রোগ হয়ে থাকে, আমরা অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু কোনো প্রকার কাজ হবে না ভাই, সোজা কথা।
কারণ ভাইরাস জীব যদি হইতো, ভাইরাস যদি অণুজীব হইতো, তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে ভাইরাস কি মারা যেত। ঠিক আছে, এরপর কি, ভাইরাস কিন্তু জীব দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না। এ সকল বৈশিষ্ট্যের কারণে মনে করা হয়ে থাকে ভাইরাস জ্বর। ঠিক আছে, এখন কি আছে, ভাইরাসের তো জীবীয় বৈশিষ্ট্যও আছে, আছে না? জীবীয় বৈশিষ্ট্য। আচ্ছা, জীবীয় বৈশিষ্ট্য আমরা পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা একটু করার চেষ্টা করি, আমরা প্রথমত সংজ্ঞাটা একটু মনে করার চেষ্টা করি যে ভাইরাস কি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। তার মানে কি, ভাইরাসে ডিএনএ বা আরএনএ আছে, আছে না? ভাইরাসে প্রোটিন আছে, ঠিক আছে কিনা? নাম্বার 3, নতুন সৃষ্ট একটি ভাইরাস হুবহু তার মাতৃ ভাইরাসের মতো মনে হয়। ঠিক আছে, তার মানে একটা ভাইরাস থেকে যে দুইটা ভাইরাস হয়, এই ভাইরাসগুলো দেখতে তার হুবহু তার মাতৃ ভাইরাসের মতো মনে হয়। এটা কিন্তু জীবের বৈশিষ্ট্য, বিকজ একটা জীব কিন্তু তার মাতৃ জীবের মতোই মনে হচ্ছে। নাম্বার 4, ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে। কি আছে? অভিযোজন ক্ষমতা আছে, মানে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো ক্ষমতা আছে। 2020 সালে যখন করোনা ভাইরাস আসলো, তখন বাংলাদেশের বাঙ্গু প্রগতিশীল যারা আছে, যে বিশিষ্ট কলা বিজ্ঞানী আছে না, তারা কি বলেছিল যে ভাইরাস মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের দেশের তাপমাত্রা হচ্ছে গরম, তাপমাত্রা বেশি, ওই সময় গরমকাল চলছে, আর ভাইরাস তখন মহামারী ঘটাচ্ছে ইউরোপের দেশে, তাই কিনা? কিন্তু ভাইরাস কি বাংলাদেশে আসে নাই? আসছে। মহামারী ঘটায় নাই? ভালোই কিন্তু মহামারী ঘটাইছে। তার মানে কি, ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে। তারপর কি, ভাইরাসে মিউটেশন আছে। তারপর কি, ভাইরাসের হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। ভাইরাসে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। তার মানে ভাইরাসের যে ডিএনএ কিংবা আরএনএ আছে, সেটা অন্য জীবের ডিএনএ আরএনএর সাথে সে সংযুক্ত হতে পারে, আমরা পরবর্তী সময়ে দেখব। বোঝা গেছে? বিপাকীয় এনজাইম, বিপাকীয় এনজাইম মানে আমাদের দেহে তো বিপাকীয় এনজাইম আছে। আমাদের কি মুখ গহ্বরে অ্যামাইলেস না অ্যামাইলেস, সে শর্করা বিপাক ঘটাচ্ছে না? তারপর কি ট্রিপসিন আছে কিনা, লাইপেস আছে, এই যে এনজাইম গুলো তো বিপাকীয় এনজাইম। তো ওর দেহে তো সাইটোপ্লাজম নাই, বিপাকীয় এনজাইম কই থেকে থাকবে তার? বুঝা গেছে? তাহলে দেখেন একটু কষ্ট করে, যে ভাইরাসে ডিএনএ আরএনএ, ডিএনএ বা আরএনএ আছে, ভাইরাসে প্রোটিন আছে, ভাইরাসের নতুন সৃষ্ট একটা ভাইরাস দেখতে তার হুবহু মাতৃ ভাইরাসের মতো মনে হয়ে থাকে, ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে, ভাইরাসে মিউটেশন ঘটে, ভাইরাসের জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। এই যে এই সকল যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম না, এই সকল বৈশিষ্ট্যগুলোকে ভিত্তি করে রসায়নের বিজ্ঞানীরা, যারা রসায়ন বিদ্যার যে বিজ্ঞানীরা আছে, তারা ভাইরাসকে জড়বস্তু হিসেবে দাবি করেন, এবং যারা হচ্ছে অণুজীব বিজ্ঞানের যে ভাইরাসের অণুজীব বিজ্ঞানের যে বিজ্ঞানীরা আছে, যারা অণুজীব বিজ্ঞানী, তারা ভাইরাসকে কিন্তু জীব হিসেবে বা অণুজীব হিসেবে দাবি করে থাকেন। এখন দেখেন, ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য আছে, ভাইরাসের জীব বৈশিষ্ট্য আছে। এই দুইটা বিবেচনায়, এই দুটো বিবেচনা করে বিজ্ঞানী লভ, ঠিক আছে, বিজ্ঞানী লভ বলেছেন যে ভাইরাস জ্বর নয়, জীব নয়, ভাইরাস ভাইরাস হই। ভাইরাস কি? ভাইরাস ভাইরাস হই। বিজ্ঞানী লভ বলেছে এইটা, যে ভাইরাস জ্বর নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস ভাইরাসে। ঠিক আছে, বিজ্ঞানী সালে বলেছে, বিজ্ঞানী সালে, যে ভাইরাস হলো জ্বর ও জীবের মধ্যবর্তী অবস্থা, মধ্যবর্তী অবস্থা। ওই সময়ে আকলিমা আপু বললো যে স্যার ভাইরাস ভাইরাস এই কথাটা কে বলেছে? দেখেন, যেখানে যে কথাটা সামঞ্জস্যপূর্ণ আমরা সেখানে সেই কথাটা আলোচনা করব। ঠিক আছে, দেখেন এখানে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যও আছে, ভাইরাসের জীব বৈশিষ্ট্যও আছে। উভয়টি থাকার কারণে বিজ্ঞানী লব বলেছে ভাইরাস জ্বর নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস ভাইরাসই। বিজ্ঞানী সালে বলেছে, বিজ্ঞানী সালে বলেছে ভাইরাস জ্বর এবং জীবের মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, সেন্ট্রিফিউজ করা যায়। ওকে ওকে, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত বলবেন। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত বলেন, কোনো সমস্যা আছে কিনা অ্যাকচুয়ালি। স্যার খুব নেট প্রবলেম হচ্ছে আমাদের এদিকে, অবশ্য নেট প্রবলেম হচ্ছে না, সেভাবে চলছে খুব ভালোভাবে।
সেন্ট্রিফিউজ তো বোঝার কথা, আপনি যদি সেন্ট্রিফিউজ না বুঝেন তাহলে তো সমস্যা। একটু গুগলে সার্চ দিবেন সেন্ট্রিফিউজ কি অ্যাকচুয়ালি, এটা তো হচ্ছে কেমিস্ট্রির আলোচনা সেন্ট্রিফিউজ। ওকে, তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব সাব ভাইরাল সত্তা। ও সরি, ওখানে তো আলোচনা মিস হয়ে আছে একটা, ভাইরাস তো গঠন পড়ানো হয়নি। আসেন, ভাইরাস আমরা গঠন পড়ি নাই এখন, ঠিক আছে? যদি আমরা ভাইরাসের গঠন পড়তে যাই, গঠন, এই যে গঠন, ভাইরাসের গঠনের তিনটা জিনিস আছে। নাম্বার ওয়ান, কেন্দ্রীয় বস্তু। কেন্দ্রীয় বস্তু। নাম্বার দুই, প্রোটিন আবরণ বা হচ্ছে ক্যাপসিড। নাম্বার তিন হচ্ছে একে বহিস্থ আবরণ বলা হয়ে থাকে। নাম্বার তিনে হচ্ছে এনভেলপ। এই তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, এই তিনটা জিনিস একটু যদি আমরা দেখার চেষ্টা করি, যে ভাইরাসের কেন্দ্র বস্তু হিসেবে ভাইরাসের কেন্দ্রে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি অবস্থান করে। আমরা তো শুরুতেই বলছি যে ভাইরাসের ক্ষেত্রে সকল জীবে ডিএনএও আছে আরএনএও আছে। যেহেতু ভাইরাস জীব নয়, এর ক্ষেত্রে যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ অথবা আরএনএ। তাহলে ভাইরাসের কেন্দ্রে কেন্দ্রীয় বস্তু হিসাবে ডিএনএ অথবা আরএনএ এর মধ্যে যে কোনো একটি অবস্থান করে। দেখেন এর কেন্দ্রে কি আছে? আরএনএ আছে। নাম্বার দুই, প্রোটিন আবরণ কিংবা ক্যাপসিড কিংবা হচ্ছে বহিস্থ আবরণ। ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিডের আবরণ হিসাবে একটা প্রোটিন আবরণ থাকে। কিসের আবরণ? তাহলে এই আবরণটা কিসের আবরণ? প্রোটিন তৈরিকৃত আবরণ, নাকি? প্রোটিন আবরণ থাকে, যাকে বলা হয় ক্যাপসিড। কি বলা হচ্ছে? ক্যাপসিড। তাহলে ভাইরাসের কেন্দ্রে আছে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা, এর চারপাশে আছে প্রোটিন নির্মিত আবরণ। এই প্রোটিন নির্মিত আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। কি বলা হচ্ছে? ক্যাপসিড। তার মানে আরএনএ বাদ দিয়ে সম্পূর্ণ অবস্থার এই ক্যাপসিড, এবং ক্যাপসিডের যে একক গুলা আছে এগুলাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। কি বলা হচ্ছে? ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। একটু দেখার চেষ্টা করি ক্যাপসোমিয়ার কোনটা। এই যে দেখেন, এই যে এইটা আছে না, এগুলো একটা হচ্ছে ক্যাপসোমিয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ক্যাপসোমিয়ার, ঠিক আছে? এখন সবগুলো ক্যাপসোমিয়ার একত্রিত হয়ে তার নাম হয়েছে কি? ক্যাপসিড। ক্যাপসিড কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। তাহলে বুঝা গেছে? তাহলে ভাইরাসের কেন্দ্রে অবস্থিত ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে। ভাইরাসের কেন্দ্রে অবস্থিত প্রোটিনের নিউক্লিক অ্যাসিড আবরণ হিসাবে একটা প্রোটিন নির্মিত আবরণ থাকে, যাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিড এককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আচ্ছা, কোন কোন ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসিড কিংবা প্রোটিন নির্মিত আবরণ ছাড়াও আরো একটি আবরণ থাকে, যাকে বলা হয়, যেটা মূলত লিপোপ্রোটিন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? যেটা মূলত লিপোপ্রোটিন দিয়ে গঠিত, যাকে বলা হয় পেপলোমিয়ার। কি বলা হয়? পেপলোমিয়ার। তাহলে কি বলা হচ্ছে এখানে একটু দেখেন সবাই, যে কোন কোন ভাইরাসের ক্ষেত্রে প্রোটিন নির্মিত আবরণ কিংবা ক্যাপসিডের আবরণ ছাড়াও আরো একটা আবরণ দেখা যায়, যেটা মূলত লিপোপ্রোটিন একক দিয়ে গঠিত। এই আবরণটাকে বলা হচ্ছে পেপলোমিয়ার। কোনো সমস্যা আছে? একটু বলেন। ভাইরাসের গঠনে কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, দ্রুত বলেন। ভাইরাসের গঠনে কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে এবার দেখেন কি আছে। সাব ভাইরাল সত্তা আছে এখানে, ছোটখাটো কিছু আলোচনা জাস্ট বোঝা লাগবে। হ্যাঁ, ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস হচ্ছে যে ভাইরাস একটা জীবদেহ থেকে আরেকটা জীবদেহে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। কিংবা যে ভাইরাসটা একটা পোষক পরিবর্তন করে আরেকটা পোষকে স্থান নেয়, যেমন এইচআইভি।
এইচআইভি আগে ছিল শূকরের ক্ষেত্রে, কোথায় হইতো? শূকর। এখন হয় কোথায়? মানুষে। ঠিক আছে কিনা? তাহলে দেখেন সে কি পোষক পরিবর্তন করেছে? করে ফেলেছে। তাহলে এইচআইভি কি? একটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। পাশাপাশি দেখেন ইবোলা, ইবোলা এই ঘটনাটা ঘটাইছে। পাশাপাশি কে আছে? আমরা যদি দেই নীল ভাইরাস, নীল এটা আফ্রিকা অঞ্চলের ভাইরাস, নীল নদের নাম অনুসারে করা হয়েছে। আরেকটা হচ্ছে নিপা ভাইরাস, নিপা, নিপা ভাইরাস। এগুলা কিন্তু হচ্ছে ইমার্জিং ভাইরাস, বিকজ যে এরা কি করতে পেরেছে? এরা কিন্তু পোষককে পরিবর্তন করতে পেরেছে। কি করতে পেরেছে? এরা কিন্তু পোষককে পরিবর্তন করেছে। ঠিক আছে, আগে এরা যে যে জীবকে আক্রমণ করত, এখন ওই জীবকে আক্রমণ করে না, বরং এরা অন্য জীবকে আক্রমণ করে। তাহলে এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। স্যার ক্লিয়ার ভাবে আসছে না, নেটওয়ার্ক প্রবলেম। আমার এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে তানিয়া আপু, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না, আপনার একটু নেটওয়ার্কটা আপনি চেক করে নেবেন। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে ভিরিয়ন। ভিরিয়নটা কি? ভিরিয়নটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস, ক্ষমতা সম্পন্ন ভাইরাস। অর্থাৎ যে ভাইরাসটা রোগ সৃষ্টি করতে পারে সে হচ্ছে ভিরিয়ন, যে ভাইরাসটা রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে ভিরিয়ন। এখন যে ভাইরাসটা রোগ সৃষ্টি করতে পারে না তার নাম নিউক্লিও ক্যাপসিড। এটা কি? এটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস। তাহলে এই জিনিসটা আগে বোঝেন যে যে ভাইরাসটা রোগ সৃষ্টি করতে পারে, যে ভাইরাসটা রোগ সৃষ্টি করে থাকে, যে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা আছে, আমরা সেটাকে বলতেছি যে ভিরিয়ন। আর যার হচ্ছে সংক্রমণ ক্ষমতা নাই সে হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। এরপর কি আছে? ভিরয়েডস আছে এবং প্রিয়ন্স আছে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ভাইরাসের যে সংজ্ঞাটা আছে সেটা কিন্তু খুবই জরুরি। ভাইরাসের সংজ্ঞা আমরা পড়েছিলাম, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আর কি, আর হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা, তাই কিনা? সেটা হচ্ছে ভাইরাস। ওকে, আচ্ছা, এখন নিউক্লিয়াস ছিল কয়টা? দুইটা। একটা কি? একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে কি? আরএনএ। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে যেটা পড়তে হচ্ছে, ভিরয়েডের ক্ষেত্রে শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে ভিরয়েড বলে। শুধুমাত্র কে দিয়ে গঠিত? আরএনএ দিয়ে গঠিত। শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ভিরয়েড। এই যে আরএনএ দিয়ে গঠিত ভিরয়েড, সে কি করে? নারিকেল গাছের ক্যাড়াং ক্যাড়াং রোগ সৃষ্টি করে। নারিকেল গাছের কি রোগ? ক্যাড়াং ক্যাড়াং রোগ সৃষ্টি করে। এই ভিরয়েডকে আবিষ্কার করছে বিজ্ঞানী ডায়নার, বিজ্ঞানী ডায়নার। তাহলে ভিরয়েড শুধুমাত্র কি? আমি যেটা পড়াচ্ছি সেটা পড়েন, সামনে দৌড়ায়েন না, ভুলভাল বকেন না। ঠিক আছে, তাহলে ভিরয়েড কি? ভিরয়েড শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত, শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী। কোথায়? উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে। তাহলে সংজ্ঞা থেকে আমরা আসছি এখানে যে ভিরয়েড কি? শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে ভিরয়েড বলে। ঠিক আছে, বিজ্ঞানী ডায়নার ভিরয়েড আবিষ্কার করেন। উদাহরণ কি? নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ, আলুর স্পিন্ডল রোগ, আলুর স্পিন্ডল, আলুর স্পিন্ডল রোগ। ক্লিয়ার? এখন দেখেন প্রিয়ন্স, প্রিয়ন্সের ক্ষেত্রে থ্রি পি, থ্রি পি, থ্রি পি দিয়ে এনাফ, পি পি পি, প্রিয়ন্স
প্রোটিন দিয়ে গঠিত প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। তাহলে প্রিয়ন্স কি? শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে বলা হচ্ছে প্রিয়ন্স। কি দিয়ে গঠিত? শুধুমাত্র প্রিয়ন্স শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, সে কি করে? কেবলমাত্র প্রাণীর রোগ সৃষ্টি করে। ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদের রোগ সৃষ্টি করে, প্রিয়ন শুধুমাত্র প্রাণীদের রোগ সৃষ্টি করে। ঠিক আছে, বিজ্ঞানী প্রুজিনার, কি নাম? বিজ্ঞানী প্রুজিনার, তিনি 1982 সালে প্রিয়ন্স আবিষ্কার করেন। প্রিয়ন্স কি ঘটায়? গরুর ম্যাট কাউ রোগ, স্কার্পি রোগ, স্কার্পি রোগ। ঠিক আছে, এর পাশাপাশি যেটা আছে ক্রুয়েসফেল্ড জ্যাকব ডিজিজ, সিজেডি। ঠিক আছে, এর পাশাপাশি কুরু রোগ, কুরু, সবগুলা কিন্তু প্রিয়ন্সের কাজেই হচ্ছে যে মস্তিষ্কের বিকৃতি ঘটানো। ঠিক আছে, নূরে মার্জিয়া, রায়নার হবে না, নূরে মার্জিয়া রায়নার হবে না, হবে বিজ্ঞানী ডাইনার। বিজ্ঞানী ডাইনার হবে, ডাইনার, রায়নার না, বিজ্ঞানী ডাইনার হবে। ঠিক আছে, ভালো করে ব্যাখ্যা করবেন তাহলে ঠিক হবে, বিজ্ঞানী ডাইনার। তাহলে ভিরয়েডস কি? ভিরয়েড শুধুমাত্র উদ্ভিদ দিয়ে রোগ সৃষ্টি করে, শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত। এক্সাম্পল দিয়েছি। প্রিয়ন্স কি? প্রিয়ন্স প্রোটিন দিয়ে গঠিত প্রাণী দিয়ে রোগ সৃষ্টি করে। প্রিয়ন্সের রোগগুলা কিরকম? তারা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। এর ফলে কি হয়? গরুর ম্যাটকাউ হয়, ষাঁড় গরু শুধুমাত্র ষাঁড় গরু কি করে? সে শুধু ঢিসাইতে চায়। এটা কিন্তু এই সমস্যার কারণে প্রিয়ন্স ঘটিত রোগ। স্কার্পি রোগ হচ্ছে ভেড়ার ক্ষেত্রে স্কার্পি রোগ। তারপর আছে কি? ক্রুয়েসফেল্ড জ্যাকব ডিজিজ। এবং মানুষের ক্ষেত্রে কি আছে? কুরু রোগ। এটা কিন্তু হচ্ছে প্রিয়ন্স ঘটিত। তাহলে একটু সবার দ্রুত কমেন্ট চাচ্ছি যে সাব ভাইরাল সত্তা হিসেবে যে আমরা এখানে ইমার্জিং ভাইরাস পড়াইলাম, আমরা যে এখানে ভিরিওয়ান পড়াইলাম, আমরা যে এখানে নিউক্লিক ক্যাপসিড পড়াইলাম, নিউক্লিয় ক্যাপসিড, আমরা যে ভিরোয়েড পড়াইলাম, আমরা যে প্রিয়ন্স পড়াইলাম, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট চাচ্ছি আপনাদের। আপনাদের একটু দ্রুত কমেন্ট যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা? ভাইরাল তো ঠিকই তো আছে। ভাইরাসের অ্যাডজেক্টিভ কি? ভাইরাল। বুঝেন না কেন? এই যে ভাইরাস, ঠিক আছে, ভাইরাল হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইরাল, এর অ্যাডজেক্টিভ। ভাইরাল আমার সমস্যা কি? ঠিক আছে, তার মানে কাজী নজরুল কি এই রোগে আক্রান্ত ছিল? ততদিনে হচ্ছে প্রিয়ন্স, যেহেতু আবু মুসা আদি, যেহেতু ততদিনে প্রিয়ন্স আবিষ্কৃত হয় নাই, সেটা এক্স্যাক্টলি বলা যাবে না। ঠিক আছে, প্রিয়ন্স তো আবিষ্কৃত হয়েছে 1982 সালে, বিজ্ঞানী এজি প্রুজিনা এটা আবিষ্কার করেছিল, মানে এটা এক্স্যাক্টলি ক্লিয়ার না হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে কি আছে, আমরা এখন পড়বো কি? সাব ভাইরাল সত্তা, সরি, হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, আচ্ছা, আমরা পরজীবী বলতে কি বুঝতাম? আমরা পরজীবী বলতে বুঝতাম যে সকল জীব অন্য জীবদের খাদ্য সংগ্রহ করে, নিজেরা উপকৃত হয় কিন্তু পোষকের ক্ষতি হয়, তারা কিন্তু পরজীবী। যেমন আমাদের মাথার উকুন, উকুন কি? আমাদের দেহ থেকে সে কি করছে? রক্ত সংগ্রহ করতেছে, তাই না? উপকার তার, ক্ষতি কিন্তু আমাদের। আমাদের দেহের কৃমি, কৃমির উপকার, আমাদের ক্ষতি, এরা কিন্তু পরজীবী। কিন্তু বাধ্যতামূলক পরজীবী কারা? যারা শুধুমাত্র জীব দেহের ভেতরেই বাঁচতে পারে, বাইরে গেলে আর বাঁচতে পারে না। ভাইরাস, সে যখন জীবদের ভিতরে প্রবেশ করে সে জীবের ন্যায় আচরণ করে, যখন সে জীব দেহের বাইরে চলে যায় তখন কিন্তু সে আর জীব হিসাবে থাকে না, সে হয়ে যায় জড় বস্তুর মতো। এই জন্য বলা হচ্ছে সে বাধ্যতামূলক পরজীবী। বোঝা গেছে? ভাইরাসের কিন্তু মৃত্যু নাই, এর কিন্তু মৃত্যু হয় না, ধ্বংস হয় না। ঠিক আছে, আমাদের দেহ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে যে কোনো উপায়ে যদি আমাদের দেহ থেকে ভাইরাসটাকে বের করে ফেলা যায় তাহলে আমরা সুস্থ হব। বিশ্বের এখন পর্যন্ত কোনো প্রকার ট্রিটমেন্ট আবিষ্কৃত হয় নাই যে ভাইরাসকে মেরে ফেলা যাবে। ভাইরাস মরে না। ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন রিয়েল টেস্ট দেন। এখানে 3টা প্রশ্ন আছে, 2 মিনিটে অ্যান্সার করেন।
2 মিনিটে অ্যান্সার করেন। হুম। সজনা সজনা। মেমোরিঞ্জা। হুম, হুম। ওকে, আমরা অনেকের অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, তো বেশ কিছু অ্যান্সার ভুল আসছে, বেশ কিছুজন অ্যান্সার ভুল আসছে, বেশ কিছুজন সঠিক অ্যান্সারও করেছে। আমরা একটু দেখার চেষ্টা করি এক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এই তিনটা যে কোশ্চেন আসছে তিনটাই কিন্তু বিসিএস এর প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বোঝা উচিত। ওকে। ওকে, তাহলে এখন যে কাজটা করতে হচ্ছে, যে ক্লাসে একটু শেয়ার করে দেন, আমরা একটু অ্যান্সার দেখার চেষ্টা করি যে কি কি অ্যান্সার আপনারা দিলেন, এবং আপনাদেরকে বলতেছি যে এক্ষেত্রে বেশ কিছু ভুল অ্যান্সারও আপনারা সরবরাহ করেছেন।
অণুজীব বিজ্ঞানের জনককে, এটা আছে 45 বিসিএস আসছিল। 45 আমরা জানি যে বিসিএস সিলেবাসে কিন্তু কি আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা, ইংরেজি, গণিত, এর পাশাপাশি বিজ্ঞান, বিজ্ঞান থেকে কিন্তু 15 মার্ক আছে। ঠিক আছে, সেখানে কিন্তু জীববিজ্ঞান 5 মার্কেরও বেশি প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, সেখানে যে প্রশ্ন আসছিল যে অণুজীব বিজ্ঞানের জনককে, বিজ্ঞানী হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, তিনি হলেন অণুজীব বিজ্ঞানের জনক। এটা আমরা শুরুতেই পড়াইছি। কোনটি ভাইরাসের ক্ষেত্রে সত্য নয়, মানে কি, মানে কোনটা হচ্ছে মিথ্যা, কার বেলায়, ভাইরাসের বেলায়। ভাইরাসের ডিএনএ আরএনএ আছে, এটা সত্য। ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, এটাও সত্য। ভাইরাসকে জীবদেহের বাইরে ভেতরে বংশবিস্তার করতে পারে না, বংশবিস্তার করতে পারে জীবদেহের ভেতরে, এটাও সত্য। তাহলে ভাইরাস যে রাইবোজোম আছে এই কথাটা কিন্তু সত্য নয়। কারণ কি, ভাইরাস হচ্ছে অকোষীয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 2 এর গ। কারণ কি, ভাইরাস হচ্ছে অকোষীয়। তাহলে যার কোষ নাই সেখানে আবার কোষের ভিতরে অঙ্গাণু আসবে কোত্থেকে, তাই না? ভাইরাস তো কোষে নাই, ভাইরাসে তো কোষ নাই, সেখানে নিউক্লিয়াস নাই, কোনো অঙ্গাণুও নাই। তাহলে এগুলা ভাইরাসের ডিএনএ আরএনএ আছে, এটা সত্য কথা। সেন্ট্রিফিউজ করা যায়, এটাও সত্য কথা। জীবদের ভেতরে বংশ বিস্তার করা যায়, এটাও সত্য কথা। কিন্তু এটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে ভুল। শুধুমাত্র প্রাণীদের রোগ সৃষ্টি করে কে, করে হচ্ছে প্রিয়ন্স। আমরা একটু আগে কি পড়লাম, আমরা পড়লাম না, পি 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 পড়লাম, আমরা তো একটু আগে পড়লাম, কি পড়লাম, পি পি পি। ঠিক আছে, সেটা শুধু কি করে, প্রাণীদের রোগ সৃষ্টি করে। একজন অ্যান্সার করছে যে জিহাদ হাসান অ্যান্সার করছে যে বিসিএ, ভাইরাস শুধুমাত্র প্রাণীদের রোগ সৃষ্টি করে। ভাইরাস তো উদ্ভিদ রোগ সৃষ্টি করে, প্রাণীতে রোগ সৃষ্টি করে। তা আপনি যে অ্যান্সার করছেন ভাইরাস, এটা সত্য নয়। তাহলে ভাইরাস কি করে, ভাইরাস হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে, প্রাণীতে রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া উদ্ভিদ রোগ সৃষ্টি করে, প্রাণীতে রোগ সৃষ্টি করে। ভিরয়েডস সে শুধুমাত্র উদ্ভিদের রোগ সৃষ্টি করে। কিন্তু প্রিয়ন্স সে শুধুমাত্র প্রাণীতে রোগ সৃষ্টি করে। সে কি দিয়ে গঠিত, শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত। এই জন্য আমরা কি পড়াইছি, পি 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 পড়াইছি না, পড়াইছি কিন্তু আপনাদেরকে এটা। ওকে, আসেন নেক্সট টপিকে আসেন। নেক্সট টপিক খুব ইন্টারেস্টিং হচ্ছে ভাইরাস শ্রেণী বিন্যাস। ভাইরাসের আকৃতি অনুসারে ভাইরাসকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। আকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আকৃতি অনুসারে কিরকম, সে হচ্ছে গোলাকার, ডিম্বাকার, তারকাকার, সর্পিলাকার, ব্যাঙ্গাসী আকৃতি। ঠিক আছে, আঙ্গুরের থোকার মতো, সে কিন্তু বিভিন্ন আকারে হতে পারে। আমাদের যে পিডিএফ দেওয়া আছে শীট আছে, সেখান থেকে জাস্ট একবার দেখে নেবেন। এখন মূল যেটা আলোচনা হচ্ছে সেটা হলো ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। কার ভিত্তিতে, নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। অ্যাসিড মানে কি, ডিএনএ বা হচ্ছে আরএনএ এর ভিত্তিতে। ঠিক আছে, সব থেকে বেশি প্রশ্ন এই জায়গা থেকে এসে থাকে। কয় প্রকার, 2 প্রকার। যেহেতু নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ আরএনএ, নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাসও 2 প্রকার। কি ভাইরাস, ডিএনএ ভাইরাস। কি ভাইরাস, ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস এবং কি আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এক্ষেত্রে আমাদের যে সমস্যায় পড়ি না এমনটা কিন্তু হয় না। কেমন সমস্যা, যে কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস, সহজ ভাষায় একটা লিখে দেই। হ্যাঁ, একটু সহজ ভাষায় লিখে দেই। কি লিখবো দেখেন, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো। ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, মানে এটা হচ্ছে ডিএনএ ভাইরাসের উদাহরণ। কোন ভাইরাস, ডিএনএ ভাইরাস। টিপুর ভাই টিটু, টিপুতে হচ্ছে টিআইভি, ভাইতে ভেরিওলা, ভেরিওলা, টিটুতে হচ্ছে টি2, ভ্যানিলাতে ভ্যাকসিনিয়া। ঠিক আছে, তারপর প্যারিসিতে হচ্ছে পার্ভোভাইরিডি, পার্ভোভাইরিডি। এলোতে হচ্ছে এডিনো হার্পিস, এডিনো হার্পিস। এর বাইরে আছে যে ফুলকপির মোজাইক রোগ আছে, এর বাইরে, এর বাইরে আছে ফুলকপির
মোজাইক। এই যে এগুলা কিন্তু হচ্ছে যে ডিএনএ ভাইরাস, এগুলা ছাড়া যতগুলা ভাইরাস আছে সবগুলা হচ্ছে আরএনএ ভাইরাস। বুঝা গেছে? এগুলা কি ভাইরাস? এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। এগুলো ছাড়া বাইরে যেগুলো আছে সবগুলা আরএনএ ভাইরাস। হতে তো আছে, কি আছে? হেপাটাইটিস বি। এই যে এগুলা কি কি দেখলাম এখানে, একটু দেখার চেষ্টা করি আমরা। এই যে টিআইভি, ভেরিওলা, টি2, ভ্যাকসিনিয়া, হেপাটাইটিস বি, ফুলকপির মোজাইক, এডিনো হার্পিস, এরা হচ্ছে ডিএনএ ভাইরাস। পাশাপাশি দেখেন এই যে পার্ভোভাইরিডি আছে না, এই গোত্রের ভাইরাসের ডিএনএ যেটা আছে সেটা হলো একসূত্রক ডিএনএ। এর ক্ষেত্রে কি একসূত্রক ডিএনএ, সকল ক্ষেত্রে ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু এই গোত্রের ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ একসূত্রক। এক্সাম্পল M13 কোলিফাস। এক্সাম্পল হচ্ছে M13 কোলিফাস। তাহলে দেখেন কি বললাম আপনাদেরকে, যে টিআইভি, ভেরিওলা, টি2, ভ্যাকসিনিয়া, হেপাটাইটিস বি, ফুলকপির মোজাইক, তারপর হচ্ছে কি এডিনোহার্পিস, এই সকল ভাইরাস ছাড়া যতগুলা ভাইরাস আছে সবগুলা ভাইরাস হচ্ছে কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আর এগুলা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। বুঝা গেছে? এখন দেখেন এগুলা বাদ দিয়ে কি আছে? সবগুলা হচ্ছে আরএনএ ভাইরাস। টিআইভি, ভেরিওলা, টি2, ভ্যাকসিনিয়া, ফুলকপির মোজাইক, হেপাটাইটিস বি, এডিনোহার্পিস, এরা হচ্ছে ডিএনএ ভাইরাস। ঠিক আছে? এগুলা বাদ দিয়ে বাকি সবগুলা আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস একটা গোত্রের নাম হচ্ছে কি? পার্ভোভাইরিডি। এই যে সকল ভাইরাস পার্ভোভাইরিডি গোত্রের অন্তর্গত তাদের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে একসূত্রক, সকল ক্ষেত্রে ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু এই গোত্রের ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ কি? একসূত্রক। এক্সাম্পল M13 কোলিফাস। ক্লিয়ার? কোনো সমস্যা আছে একটু বলেন, কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, দ্রুত বলেন। ওকে, তাহলে বাকি যারা আছে কি? বাকি সবাই কিন্তু আরএনএ ভাইরাস, যেমন টিএমভি, ইবোলা, করোনা, তারপর কোভিড-19, এইচআইভি আছে না, ইবোলা, নিপা, সোয়াইন ফ্লু, যে ভাইরাস যেগুলো আছে সবগুলো হচ্ছে কি? আরএনএ ভাইরাস। এই কয়েকটা ভাইরাস ছাড়া এখন আরএনএ ভাইরাসের ক্ষেত্রে একটা ভাইরাসের গোত্র হচ্ছে কি? যে রিও ভাইরাস, রিও ভাইরিডি। এই যে রিও ভাইরিডি গোত্র আছে যাদের ক্ষেত্রে দ্বিসূত্রক ডিএনএ আছে। কি আছে? দ্বিসূত্রক আরএনএ আছে। ঠিক আছে? এই যে আরএনএ ভাইরাস কোনগুলা? এগুলা বাদ দিয়ে বাকি সবাই কি? আরএনএ ভাইরাস। আচ্ছা, এই আরএনএ ভাইরাসের মধ্যে একটা গোত্র আছে যার নাম রিও ভাইরিডি। এটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ, সকল ক্ষেত্রে আরএনএ একসূত্রক, এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রে হলো দ্বিসূত্রক। এখন একটা জায়গায় আসি, এই যে রিও ভাইরিডির ক্ষেত্রে যে ভাইরাসগুলো আছে এদেরকে বলা হয় রিও ভাইরাস। কি বলা হয়? এদেরকে বলা হয়ে থাকে রিও ভাইরাস। উদাহরণ কি? ধানের বামন রোগ। কি রোগ? ধানের বামন, ধানের হলদে বামন কিংবা বামন রোগ। কি হয় এর ফলে? ধানের গাছ ছোট হয় বা খাটো হয়। বুঝা গেছে? হ্যাঁ, এই যে SSDNA, SS তে হচ্ছে সিঙ্গেল স্ট্রেন বা সিঙ্গেল স্ট্রান্ড। সিঙ্গেল মানে এক, স্ট্রান্ড মানে সূত্র। এই জন্য কি বলছি? একসূত্রক ডিএনএ বলেছি না? 49 বিশেষে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছিল, নিচের কোনটি একসূত্রক ডিএনএ, নিচের কোনটি দ্বিসূত্রক ডিএনএ, নিচের কোনটি একসূত্রক আরএনএ, দ্বিসূত্রক আরএনএ। মানে এই যে এরকম SS দিয়ে প্রকাশ করছিল, SS সিঙ্গেল স্ট্রান্ড ডিএনএ। SSDNA মানে কি? সিঙ্গেল স্ট্রান্ড ডিএনএ। আর এখানে হচ্ছে DS আরএনএ মানে কি? ডাবল স্ট্রান্ড আরএনএ। কোনো সমস্যা আছে? ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, ততটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিভিয়াস ইয়াতে যে স্ক্রিনশট রেখে দিতে পারেন।
ঠিক আছে, এর পাশাপাশি আমাদের যে পিডিএফ যেটা আছে সেখানে কিন্তু খুব ভালোভাবে এটা আলোচনা করা আছে, খুবই ভালোভাবে। আমাদের ক্লাস করলে এবং পিডিএফ পড়লে আল্লাহর রহমতে আর কোনো কিছু লাগবে না। ভাইরাসের কি আছে? সংখ্যা বৃদ্ধি আছে। ঠিক আছে, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ইনশাআল্লাহ খুব ভালো করে একটু বুঝাই দেবো আপনাদেরকে, জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি যেটা সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, অন্য সকল জীবের ক্ষেত্রে বলা হচ্ছে ভাইরাসের বংশবিস্তার, ভাইরাসের জনন, প্রজনন, জীবনচক্র। অন্যান্য সকল জীবের ক্ষেত্রে কি বলা হয়? ভাইরাসের বলা বলা হয়ে থাকে বংশবিস্তার, বলা হয় হচ্ছে প্রজনন, বলা হয় জনন, এর পাশাপাশি বলা হয় জীবন চক্র, জীবন চক্র। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি বলা হচ্ছে কেন? এর বড় কারণ ভাইরাস হলো অকোষীয়। ভাইরাস কি? ভাইরাস অকোষীয়, বড় কারণ। দ্বিতীয়ত বড় কারণ, ভাইরাস নিজ দেহের ভিতরে বংশবিস্তার করাতে পারে না। ভাইরাস কি পারে না? নিজ দেহের ভিতরে ভাইরাস বংশবিস্তার করতে পারে না। ভাইরাসের বংশবিস্তারের জন্য অন্য কোনো জীব প্রয়োজন। বুঝা গেছে? বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে কি ভাইরাসের সংখ্যা বা বংশবিস্তার, প্রজনন, জনন বা জীবন চক্র বলা হয়ে না থাকে, ভাইরাসের বংশবিস্তারকে বলা হয় কি? সংখ্যা বৃদ্ধি। বিকজ ভাইরাস অকোষীয় এবং ভাইরাস একটি বিশেষ বৈশিষ্ট্য প্রদর্শন করে সে তার সংখ্যা বৃদ্ধি করে থাকে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিজ দেহের অভ্যন্তরে হয় না, সে অন্য কোনো জীবকে ব্যবহার করে তার কি করে? সংখ্যা বৃদ্ধি বংশবিস্তার করে থাকে। এই জন্য ভাইরাসের বংশবিস্তারকে জনন, প্রজনন, জীবনচক্র না বলে বলা হয়ে থাকে কি? সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, ওকে। তাহলে একটু দেখেন এই যে সংখ্যা বৃদ্ধিটা, আমরা একটা যদি ভাইরাস দেখার চেষ্টা করি, আমরা একটা দিলাম T2 ব্যাকটেরিওফাস। এই যে আলোচনা পিছায় গেছে, এটাই তো সমস্যা হয় অ্যাকচুয়ালি, আলোচনা পিছালে তো ভালো লাগে না। আলোচনা এখানে ক্লোজ করা হয় নাই। ঠিক আছে, কি আছে এখানে? এখানে আছে উদ্ভিদ ভাইরাস। কি আছে? উদ্ভিদ ভাইরাস সাধারণত। এবং কি আছে? আছে হচ্ছে প্রাণী ভাইরাস। সাধারণত উদ্ভিদকে আক্রমণকারী ভাইরাসগুলো হয় প্রাণী ভাইরাস। যারা উদ্ভিদকে আক্রমণ করে তারা উদ্ভিদ ভাইরাস, যেমন টিএমভি, পিআরএসভি। প্রাণীকে আক্রমণকারী কি আছে? এইচআইভি, তারপর হচ্ছে H5N1, H1N1, তারপর হচ্ছে কি ভেরিওলা আছে না, রুবিওলা আছে না, আছে। যারা উদ্ভিদকে আক্রমণ করে তারা উদ্ভিদ ভাইরাস, যারা প্রাণীকে আক্রমণ করে তারা হচ্ছে প্রাণী ভাইরাস। এখন আসেন, একটা কথা হচ্ছে ফাস। ঠিক আছে, আপনাদের মনে রাখার স্বার্থে বলি, ফাস মানে হইলো ভাইরাস। ফাস মানে কি? ফাস মানে ভাইরাস। কেমন? যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা হচ্ছে ব্যাকটেরিওফাস। তারা কি? ব্যাকটেরিওফাস। তাহলে ব্যাকটেরিওফাসটা কি? ব্যাকটেরিওফাসটা হচ্ছে কিন্তু মূলত ভাইরাস, সে কিন্তু ব্যাকটেরিয়া নয়। তাহলে ব্যাকটেরিওফাস কি? যে ভাইরাসটা কি করে? যে ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া, এই ফাস মানে ভাইরাস, যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার নাম ব্যাকটেরিওফাস। এক্সাম্পল T2, T4, T6, তাই কিনা? তারপর কি আছে? ল্যামডা 2, ল্যামডা 4, তারপর কি? ল্যামডা 6। এরা হচ্ছে ব্যাকটেরিওফাস। তারপর আছে কি? সায়ানোফাস। কি আছে? সায়ানোফাস। সায়ানোফাসটা কি? যে সকল ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা হলো সায়ানোফাস। যে সকল ভাইরাস কি করে? সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা সায়ানোফাস। এক্সাম্পল LPP1, LPP2, তারা সায়ানোফাস। নাম্বার 3 মাইকোফাস। মাইকোফাস। মাইকোফাসটা কি? যে সকল ভাইরাস ছত্রাককে আক্রমণ করে তাদেরকে বলা হচ্ছে মাইকোফাস। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিওফাস কি? ব্যাকটেরিওফাস একটা ভাইরাস, সে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। সায়ানোফাস কি? সায়ানোফাসটা একটা ভাইরাস, সে সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে।
মাইক্রোফাজ কি? মাইক্রোফাজটা একটা ভাইরাস, সে ছত্রাককে আক্রমণ করে থাকে। ঠিক আছে, এরপরে আসেন, এরপরে যেটা হচ্ছে যে বিজ্ঞানী হোমেস কি বলছে জানেন? বিজ্ঞানী হোমেস বলছে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা হচ্ছে ফেজিনি। কি বলছে? ফেজিনি, NAE। কি বলছে সে? ফেজিনি বলছে। যেসব যেসব হচ্ছে ভাইরাস ছত্রাককে আক্রমণ করে হচ্ছে ফেজিনি। তার মতানুসারে উদ্ভিদকে আক্রমণকারী ভাইরাস হচ্ছে ফাইটোফেজিনি। কি নাম? ফাইটোফেজিনি তার মতানুসারে। এবং প্রাণীকে আক্রমণকারী ভাইরাস জুফেজিনি। কি নাম? জুফেজিনি। ফাজ মানে তো ভক্ষণ করা, ঠিক আছে কিনা? কিন্তু ফাজ বলতে এখানে কি বলছে? এখানে ফাজ বলতে যেটা বোঝানো হয় যে ভাইরাসটা অন্য জীবদেহকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। এই যে এটা যদি হয়, একটা যদি হয় ব্যাকটেরিয়া, তাহলে যখন হচ্ছে এখানে যখন ফাস ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে, ফাস ভাইরাস এখানে যখন ফাস মানে কি, যখন ব্যাকটেরিয়া যখন এখানে প্রবেশ করেছে, সে কি করবে? সে কিন্তু এই সমগ্র ব্যাকটেরিয়াটাকে সে কিন্তু ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, হ্যাঁ শেষ। যদিও ফাস মানে বলা হচ্ছে ভক্ষণ করা, কিন্তু ফাজের প্রকৃত মিনিং হচ্ছে এটা, সে যে জীবদেহকে আক্রমণ করবে তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। 10 মিনিট ঘটনা তো ঘটে ফেলাইছেন আজকে, এতবার ফোন দিলাম ফোন ধরেন না। তখন তুই মোহনপুর গেছিলাম, ভাবলাম যে আপনাকে নিয়ে যাই, মাইক্রো আছে সাথে। হ্যাঁ ওকে, কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। কোনো সমস্যা আছে কিনা বলেন। আমরা ব্যাকটেরিওফাজ বলেছি, আমরা সায়ানোফাজ বলেছি, আমরা মাইক্রোফাজ বলেছি, আমরা উদ্ভিদ ভাইরাস বলেছি, প্রাণী ভাইরাস বলেছি, এর পাশাপাশি ফেজিনি, বিজ্ঞানী হোমেস বলেছেন ফেজিনি। ঠিক আছে, ফেজিনি কাকে বলছে? যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা হচ্ছে ফেজিনি, যারা উদ্ভিদকে আক্রমণ করে তারা হচ্ছে ফাইটোফেজিনি, যারা প্রাণীকে আক্রমণ করে তারা হচ্ছে জুফেজিনি। ওকে, কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা নয়। মোতাহার ভাই কেবল আসতেছেন, এসে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর কি ছিল? যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ছিল। আচ্ছা, সংখ্যা বৃদ্ধি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি। ঠিক আছে, শুরুতে বলেছিলাম যে একটু শারীরিক সমস্যা নিয়ে ক্লাসটা পরিচালনা করতে হচ্ছে। যদি আপনার শিডিউল দেওয়া ছিল, এটাকে আসলে রিকল করার মতো কোনো উপায় অ্যাকচুয়ালি ছিল না। আজকে ক্লাসটা কেমন ছিল সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। ক্লাসে কোনো গ্যাপ আছে কিনা, কিংবা কোনো জিনিস বুঝাতে পেরেছি কিনা, কিংবা নাকি বুঝেন নাই, কিংবা আমাদের যে ইজি বায়োলজির কোনো প্রোগ্রেসের জায়গা আছে কিনা, যে এই জায়গাটাতে বেশি গুরুত্ব দিলে ভালো হয়, সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।